আজ আমি এমন এক কিংবদন্তির কথা বলতে চলছি, যিনি মাত্র 50 রুপির বেতন দিয়ে জীবন শুরু করলেও একটা সময় তার মোট সম্পদ হয়ে দাঁড়িয়েছিল $3.15 বিলিয়ন। একটু ধারণা দেওয়ার জন্য একটা সহজ উদাহরণ দেই। এই পরিমাণ টাকা দিয়ে আপনি 34,000-এর বেশি BMW ব্র্যান্ডের গাড়ি কিনতে পারবেন, যার এক একটির দাম 1 কোটি টাকারও বেশি। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে লেখাপড়া ছেড়ে দিয়ে সামান্য একটা জুতার ফ্যাক্টরির শ্রমিক হিসেবে জীবন যুদ্ধ শুরু করেছিলেন এই কিংবদন্তি। একটা সময় যে হোটেলে চাকরির জন্য হোটেলে ঢুকতে গিয়ে সিকিউরিটি গার্ডের বাধা পেয়েছিলেন, পরবর্তীতে সেই হোটেলটি তিনি কিনে নিয়েছিলেন কয়েক বছরের মধ্যে। কিছু সাহসী সিদ্ধান্ত আর অনন্য ব্যবসায়িক কৌশলে এই মানুষটি গড়ে তুলেছিলেন বিশ্বের অন্যতম সেরা হোটেল চেন। কে জানতো এই ব্যক্তিটি হতে চলেছেন সময়ের অন্যতম বড় হোটেল গ্রুপের মালিক, যার বিলাসবহুল হোটেলগুলো ছড়িয়ে পড়বে বিশ্বের নানা প্রান্তে। বলছিলাম ভারতের ওবেরয় হোটেল গ্রুপের মালিক মোহন সিং ওবেরয়ের কথা। এই মানুষটি যে শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেছিলেন তা নয়, তার জীবন হয়ে উঠেছে লক্ষ লক্ষ মানুষের জন্য প্রেরণার গল্প। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট যুবক থেকে তিনি গড়ে তুলেছিলেন বিশাল এক হোটেল সাম্রাজ্য। বিজনেসের কোন স্ট্র্যাটেজি ফলো করে তিনি হয়েছিলেন শূন্য পকেট থেকে একজন বিলিয়নিয়ার। আজ থেকে প্রায় 126 বছর আগে 1898 সালে অবিভক্ত ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে জন্ম নেন মোহন সিং ওবেরয়। জন্মের মাত্র 6 মাসের মাথায় মারা যান তার পিতা। এরপর পিতাহারা সন্তানকে কষ্ট করে বড় করতে থাকেন মোহন সিং এর মা। মোহন সিং ওবেরয় 16 বছর বয়সে DAV কলেজে পড়তে যান। পড়াশোনার পাশাপাশি তিনি একটি চাকুরি খুঁজছিলেন। বন্ধুর পরামর্শে তিনি টাইপিং এর কাজও শিখেছিলেন, কিন্তু সেটা আসলে কোনো কাজে লাগেনি। পড়াশোনার পাশাপাশি তিনি একটা জুতার ফ্যাক্টরিতে শ্রমিকের পদে কাজ শুরু করেন। একই সাথে ইংরেজি কমিউনিকেশনে তিনি দক্ষ হতে থাকেন। জুতার ফ্যাক্টরিতে তিনি গভীরভাবে আয়ত্ত করেছিলেন ডিজাইনিং অ্যান্ড প্রোডাকশন প্রসেস, যার কারণে দ্রুতই তার প্রমোশন হয়। তিনি একজন শ্রমিকের পর্যায় থেকে সুপারভাইজার এবং সবশেষে ম্যানেজার হন। 1922 সাল আসতে আসতে মোহন সিং যে জুতার ফ্যাক্টরিতে কাজ শুরু করেছিলেন সেটা বন্ধ হয়ে যায়, কারণ 1919 সাল থেকে রওলেট অ্যাক্ট বা তখনকার সময়ের একটা আইনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল। এতে করে বিভিন্ন ব্যবসায় লাল বাতি জ্বলতে থাকে, যেটা আমরা বিভিন্ন আন্দোলনের সময় দেখে থাকি। এমত অবস্থায় মোহন সিং একদম দিশেহারা হয়ে পড়েন। এ সময় তিনি বাধ্য হয়ে গ্রামের বাড়িতে চলে যান, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, অন্যান্য গ্রামে তখন প্লেগ রোগ ছড়িয়ে পড়ে। এমত অবস্থায় কোনো মাই তার সন্তানকে ওরকম একটা জায়গায় রাখতে পারে? এজন্য মোহন সিং এর মা তাকে মাত্র 25 রুপি দিয়ে বিদায় দিয়ে দেন। কিন্তু মায়ের দেওয়া সেই 25 রুপি বদলে দিয়েছিল মোহন সিং এর জীবন। তিনি সেই 25 রুপি নিয়ে চাকুরির খুঁজে সিমলায় চলে আসেন। সিমলাতে চাকরি খোঁজার সময় তিনি সিসিল নামে একটা হোটেল দেখতে পান। এই সিসিল হোটেলে যত সকল ব্রিটিশরা আছে, হাই প্রোফাইল ব্যক্তিরা, তাদের আনাগোনা অনেক বেশি ছিল। এর কারণ হচ্ছে সে সময় ভারতের সিমলাতে হোটেল এবং পর্যটন বান্ধব ব্যবসা বেশ ভালোভাবে জমে উঠেছিল, কারণ সবাই তখন ঘুরতে আসতো এই শহরে, বিশেষ করে ইংরেজ এবং ব্রিটিশ অফিসাররা, যার ফলে হোটেল ব্যবসা সেখানে ভালোই চলছিল। তখন মোহন সিং সিসিল নামে সেই হোটেলের চাকরির জন্য ম্যানেজারের সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু হোটেলের গার্ড স্বাভাবিকভাবেই সেই জায়গাটায় ঢুকতে দেয়নি, যেহেতু এখানে সব হাই প্রোফাইল লোকজন থাকে। মোহন ওবেরয় হাল ছেড়ে না দিয়ে তিনি সেই হোটেলের বাইরে গেটের ওই জায়গায় অবস্থান করতে থাকেন। একটা সময় ম্যানেজার হোটেলের বাইরে আসলে মোহন সিং ম্যানেজারকে চাকরির কথা ইংরেজিতে ঠিক এভাবেই বলেন, I am looking for a job, sir. Do you have any vacancy at Cecil? ম্যানেজার এই কথা শুনে মোহন সিংকে পছন্দ করেন। সে সময় এখনকার মতো ভালো ইংরেজি জানাশোনা লোক এত ছিল না, কারণ আপনাকে মাথায় রাখতে হবে আমি যে সময়ের কথা বলছি সেটা আজ থেকে 100 বছর আগে। মোহন সিং এর এই ছোট্ট একটা সেন্টেন্সে আমরা একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি, সেটা হচ্ছে চাকরির জন্য নিজেকে কনফিডেন্টলি উপস্থাপন করা, যার ফলে মাত্র 2 লাইনে ম্যানেজার কিন্তু স্যাটিসফাইড হয়ে গেছে। ম্যানেজার মোহন সিংকে মাসিক 50 রুপিতে ক্লার্ক হিসেবে রাখেন। এরপর নিষ্ঠার সাথে কাজ করে থাকেন মোহন সিং। এ সময় কলেজ জীবনে শেখা টাইপিংও তার কাজে লাগে। কিছু লিখতে হলে বা টাইপিং করতে হলে মোহন সিং ম্যানেজারকে হেল্প করতেন। এভাবে কাজের দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দিয়ে তিনি তার প্রমোশনটা বাগিয়ে নেন। একটা পর্যায়ে ক্যাশিয়ার পর্যন্ত বনে যান মোহন সিং। এ সময় হোটেলে যারাই আসতো তাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতেন তিনি। এই হোটেলে সাধারণত ভিআইপি গেস্ট আসতো, যাদের পছন্দ অপছন্দকে বুঝতে শেখেন। এছাড়া হোটেলের প্রতিটি কাজেরই খুঁটিনাটি বিষয়ে জানতে এবং বুঝতে চেষ্টা করতেন। এতে করে হোটেল বিষয়ে দক্ষ থেকে দক্ষ হচ্ছিলেন মোহন সিং। এমন সময়
হোটেলের ম্যানেজার সিমলা একটি হোটেল কিনে ফেলেন। ম্যানেজার নিজের নাম অনুসারে এই হোটেলের নাম রাখেন ক্লার্কস। এরপর মোহন সিংকে এই হোটেলে জয়েন অফার দেন, কিন্তু এবার ক্লার্ক বা ক্যাশিয়ার হিসেবে নয়, বরং সরাসরি পার্টনার হিসেবে জয়েন করার জন্য অফার করেন। অর্থাৎ মোহন সিং এই হোটেল থেকে যেসব লাভ হবে সেখান থেকে একটা পার্সেন্টেজ তিনিও পাবেন। আমরা সবসময়ের জন্য বলি যে ব্রিটিশ বা এই ধরনের ভালো ভালো দেশের মানুষজন মেধাকে মূল্যায়ন করতে জানে। এখানে এই হোটেল মালিকও কিন্তু সেই জিনিসটা অ্যাপ্লাই করছে। সে ইতিমধ্যে বুঝে গেছে যে মোহন সিং যদি আমার পার্টনার হয় তাহলে নিশ্চয় সে আমাকে আরো বেশি প্রফিট এনে দিবে। দায়িত্ব পেয়ে মোহন পুরো হোটেলকে নিজের মতো করে সাজান। হোটেলের বার যেখানে ব্রিটিশ অফিসাররা আড্ডা দিবে সেই জায়গাও দৃষ্টি দেন। তরুণ অফিসারদের সাথে সুসম্পর্ক গড়ে তুলে তাদের হোটেলে আমন্ত্রণ করতেন। এভাবে প্রতিটি বিষয়ে গুরুত্বের সাথে নেন তিনি। হোটেলে প্রতিদিন যে বাজার করা লাগতো সেটা মোহন সিং অন্য কাউকে দিয়ে না করিয়ে নিজের স্ত্রীকে দিয়ে করাতেন, যাতে বেস্ট ফুডগুলা সে তার ক্লায়েন্টকে অফার করতে পারে। এতে করে একটা সময় এই হোটেলটা সেইখানের একটা বিখ্যাত হোটেলে পরিণত হয়। হঠাৎ ঘটনা একটা টুইস্ট চলে আসে। মিস্টার ক্লার্কস তার হোটেল বিক্রি করে দেবে বলে সিদ্ধান্ত নেন। আসলে তখন ব্রিটিশরা বুঝতে পারছিল তাদের আর বেশি দিন এই উপমহাদেশে থাকা হবে না। আর মিস্টার ক্লার্কসের স্ত্রী অসুস্থ হয়ে যাওয়ার কারণে মিস্টার ক্লার্কস হোটেল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং নিজের দেশে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। এমন সময় মোহন সিং এই হোটেল কিনতে চান, কিন্তু এর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, যা মোহন সিং এর মতো একজন সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। মোহন সিং নিজের জমানো টাকা এবং চড়া সুদে ধার দেনা করে কিছু টাকার ব্যবস্থা করেন। এছাড়াও স্ত্রীর গয়না, অলংকার বন্ধক দিয়ে তিনি বেশ কিছু টাকা পান। আর এভাবে মোহন সিং ওবেরয় মাত্র 34 বছর বয়সে হোটেল কর্মচারী থেকে বনে যান হোটেলের মালিক। মোহন সিং খুব দ্রুত বন্ধকের টাকা পরিশোধ করতে থাকেন। নিজের হোটেল থেকে যে প্রফিট আসতো সেটা মোহন সিং আবার রিইনভেস্ট করতেন। মাত্র 5 বছরে সব দেনা পাওনা মিটিয়ে দেন তিনি। এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটা হচ্ছে জীবনে কখনো কখনো একটু রিস্ক নিতে হয়, তবে সেটা বুঝে শুনে। মোহন সিং সেই কাজটি করেছিলেন। কাহিনীটা এখানে শেষ হতে পারত, কিন্তু মোহন সিং ওবেরয় হোটেলের মালিক হয়ে বসে থাকেননি, বরং নিজের ব্যবসাকে ছড়িয়ে দিতে নিরলস কাজ করতে থাকেন। কলকাতা শহরে একটা হোটেল সম্পর্কে জানতে পারেন তিনি, যেটা বিক্রি নয় বরং লিজ হিসেবে দেওয়া হবে। আর সেই হোটেলের নাম হচ্ছে দ্য গ্র্যান্ড হোটেল। দ্য গ্র্যান্ড হোটেল ছিল ইন্ডিয়ার নামি দামি হোটেলের মধ্যে একটি। সে সময়কার পুরো উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরাই এই হোটেলে আসতো। 500 রুম বিশিষ্ট এই বিশাল হোটেলটি যেন সম্ভাবনাময় ছিল মোহন সিং ওবেরয়ের জন্য। হয়তো ভাবছেন এত নামি দামি হোটেল কেন লিজ দেওয়া হচ্ছিল? আসলে এই হোটেলে কলেরা জড়িত কারণে 5 জন মানুষ মারা যায়, যার ফলে হোটেলের সুনাম নষ্ট হয় এবং গ্র্যান্ড হোটেল আস্তে আস্তে ডাউন হতে থাকে। সে সময় কলেরা ছিল একটা ভয়ঙ্কর মহামারী। মোহন সিং ওবেরয় এটাকে নিজের জন্য একটা সুযোগ হিসেবে দেখেন। তিনি দ্য গ্র্যান্ড হোটেলকে লিজ নিয়ে নেন। এমত অবস্থায় মোহন সিং ওবেরয়ের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই যে হোটেল, এই হোটেলের সুনামটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। মোহন সিং হোটেলের দায়িত্ব নিয়ে প্রথমে যে কাজটা করেন সেটা হচ্ছে হোটেলের প্রতিটি জায়গায় ডিপ ক্লিনিং করেন। দীর্ঘদিন বন্ধ থাকা হোটেলের ধুলাবালির আস্তরণ জমে গিয়েছিল। দেয়ালের পেইন্ট এবং ভিতরের ইন্টেরিয়র কিছুই ঠিক ছিল না। মোহন সিং প্রতিটি জায়গায় আবার নতুন করে সাজান। এ কাজে আগের অভিজ্ঞতাকে সর্বোচ্চ ব্যবহার করেন। এরপর তিনি হোটেলে আগের সব কর্মচারীদের আবার নিয়োগ দেন। শেফ, ক্লার্ক এবং হোটেল স্টাফদের সবাইকে আগের মতো কাজে আসতে বলেন, কারণ আগের কর্মচারীরাই হোটেল সম্পর্কে ভালো জানে। তাছাড়া আগের কর্মচারীরাই বিভিন্ন কাস্টমারদের খুব ভালোভাবে চেনে। তবে কলেরাজনিত রোগের জন্য হোটেলের হারিয়ে যাওয়া সুনাম উদ্ধারে তিনি সবচেয়ে জরুরি একটি পদক্ষেপ নেন, আর সেটা হচ্ছে হোটেলের আগের পানির লাইন, পাইপ এবং ট্যাঙ্কি সবকিছু রিপ্লেস করে নতুন সবকিছু নিয়ে আসেন। এরপর প্রতিদিন সকালে তিনি হোটেলের প্রতিটি স্টাফদের পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করতেন। তাদের হাত পায়ের নখ থেকে শুরু করে সর্বোচ্চ হাইজিন মেইনটেইন করতেন। আর এসব পদক্ষেপ নেওয়ার ফলে হোটেলে আগের মতোই কাস্টমার আসতে থাকে। সবাই খেয়াল করে হোটেল আগের থেকে শুধু ভালো নয়, বরং তারা বেস্ট সার্ভিসটাই কাস্টমারদের দিচ্ছে। কিন্তু আমরা জানি জীবনের প্রতিটি স্টেপ স্মুথ থাকে না। মোহন সিং এর পরেই জীবনে আর একটা বড় ধাক্কা চলে আসে, আর সেটা হচ্ছে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। চারিদিকে যুদ্ধের দামামা, আর ভারত ব্রিটিশদের অধীনে হওয়ায় এর ঝড়ঝাপটা মোহন সিং এর ব্যবসায় এসে পড়ে। কলকাতায় যখন ব্রিটিশ সৈনিকরা বেস ক্যাম্পের জন্য জায়গা খুঁজছিলেন, অন্য কিছু দালান বিল্ডিং এর মতো গ্র্যান্ড হোটেলকেও তারা নিজেদের থাকার জন্য ক্যাম্প হিসেবে বানায়। মোহন সিং এর তখন কিছুই করার ছিল না, কিন্তু একজন ঝানু ব্যবসায়ীর মতো মোহন সিং একটা বুদ্ধির কাজ করে ফেলেন। তিনি ব্রিটিশ সেনা কমান্ডারকে এটা বোঝাতে সক্ষম হন যে তিনি সৈন্যদের কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন।
ব্রিটিশ সেনাদের যেখানে দৈনিক 12 রুপির মতো খরচ হতো, সেখানে যদি তাকে দায়িত্ব দেওয়া হয় তিনি সেটা মাত্র 10 রুপিতে করে ফেলবেন। এই কথাটি ভালো লেগে যায় ব্রিটিশ অফিসারের এবং সে রাজি হয়ে যায়। এখন কথা হচ্ছে মোহন সিং কিভাবে এই জিনিসটাকে মেনটেন করবেন। মোহন সিং এর হোটেলে যেসব রুম ছিল এগুলো ছিল অনেক বড় বড় রুম। মোহন সিং যে কাজটা করেন সেখানে বেশি করে বেড ঢুকান, যেহেতু এটা অনেকটা হোস্টেল টাইপ হয়ে যাবে। সে তার হোটেলে যত ধরনের আসবাবপত্র ছিল ভালো ভালো সেগুলো সরিয়ে ফেলেন এবং লোকাল আসবাবপত্র সেগুলো নিয়ে আসে। সো যে দেখা যাচ্ছে যে যেখানে 2 জন মানুষ থাকতে পারতো সেখানে সে 6 জন 8 জন করে লোক রাখতেছে। এতে করে তার কম স্পেসে সে বেশি সৈন্য রাখতে পারতেছে এবং প্রতিটি সৈন্য থেকে 10 রুপি করে হলেও সব সৈন্য টাকা যখন এক জায়গায় হয়ে যাচ্ছে তখন একটা বড় অ্যামাউন্ট এখান থেকে বের হয়ে যাচ্ছে। ফলে মাত্র 1400 জন যেখানে থাকতে পারতো সেখানে মোহন সিং এখন 4000 জন সৈনিককে রাখতে পারতেছে। এছাড়াও খাবারের মান স্বাভাবিকভাবেই এটা যদি একটা হোস্টেলের মতো হয়ে গেছে, খাবারের মানও সে কমিয়ে দেয়। এভাবে করে যুদ্ধের সময় সে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারে। আসে 1945 সাল। যুদ্ধ শেষে মোহন সিং ওবেরয় ঠিক আগের মতোই কাস্টমারদের সার্ভিস দিতে থাকেন। সে এই ধরনের লোকাল জিনিসপত্র বের করে আগের সব প্রিমিয়াম জিনিস সে তার হোটেলে আবার নিয়ে আসে। একজন জানু ব্যবসায়ী তার বিজনেসের বিভিন্ন স্পটে কখন কি করতে হবে সেটা খুব ভালো করেই জানে। মোহন সিং ওবেরয় বিজনেসে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং সেই প্রেক্ষাপটে তাকে যে অ্যাক্টিভিটিটা করতে হবে সেটাই তিনি তা করেছিলেন। যুদ্ধ শেষে মোহন সিং ওবেরয়ের সামনে ছিল পুরো ইন্ডিয়া। তিনি হোটেল ব্যবসাকে বিলিয়ন বিজনেসে রূপান্তরিত করতে চান। AHI নামের হোটেল চেনের শেয়ার অল্প অল্প করে কিনতে শুরু করেন। সে সময় এই হোটেলটা বেশ লসে যাচ্ছিল। একটা সময় তিনি পুরো AHI হোটেল চেনের শেয়ার কিনে ফেলেন। এই AHI এর অধীনে ছিল 8টি লাক্সারি হোটেল, যার মধ্যে সিমলার সিসিল হোটেলও ছিল। যে ঠিকই ধরতে পেরেছেন, এটি হচ্ছে সেই সিসিল হোটেল একদিন যার ভিতরে ঢুকতে যেয়ে তিনি সিকিউরিটি গার্ডের কাছে বাধা পেয়েছিলেন। মোহন সিং ওবেরয় তার জীবনের প্রত্যেকটা স্টেপে খুব ডিপলি শিক্ষা গ্রহণ করতেন এবং প্রতিটা জিনিস তিনি রিয়েল লাইফে অ্যাপ্লাই করতেন। এভাবে করে তিনি যে কাজে গিয়েছিলেন, যে সময় জুতার ফ্যাক্টরিতে ছিলেন সেই কাজটাও তিনি ভালোভাবে শিখেছেন, যে সময় হোটেলে ঢুকলেন সেটাও তিনি খুব ভালোভাবে শিখেছিলেন, যার ফলে প্রতিটি জায়গায় তিনি সাকসেস অর্জন করেছেন। কোথাও তাকে থেমে থাকতে হয়নি। আর তার যে পদ্ধতি লার্নিং অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্টের যে মন মানসিকতা তিনি পরবর্তী জীবনেও সেটা ধরে রেখেছিলেন। 1952 সালে তিনি এই জন্য একটি মাস্টার প্ল্যান রেডি করেন। তিনি পৃথিবী ভ্রমণে বের হন, সঙ্গে রাখেন একটি কলম ও নোটবুক। তিনি যে দেশে যেখানে যেতেন কোনো না কোনো হোটেলে তিনি থাকতেন, আর সেই উন্নত দেশের বিলাসবহুল হোটেলগুলোর প্রতিটি বিষয় তিনি ডিপলি স্টাডি করতেন। যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ মনে হতো সেটাই নিজের নোটবুকে নোট করে ফেলতেন। মোহন সিং একটা সময় হোটেল বিষয়ে অগাধ জ্ঞান অর্জন করেন। আসলে মোহন সিং এর সময় তো ChatGPT ছিল না আর ইউটিউব ছিল না যে সে এখান থেকে শিখবে। এজন্য তিনি নিজে ভ্রমণ করে প্রত্যেকটা বিষয় ডিপলি স্টাডি করে সেগুলা তার যে হোটেলগুলো আছে সেখানে অ্যাপ্লাই করতেন, যার ফলে তিনি কখনোই থেমে থাকেননি। তার এই ভ্রমণের সময় তিনি 25টা বিলাসবহুল হোটেলে গিয়েছিলেন এবং সেগুলা দেশে এসে তার প্রতিটা হোটেলে অ্যাপ্লাই করেছিলেন। তিনি এসব লাক্সারি এবং নামি দামি হোটেলের কিচেন লেআউট, রুম ডিজাইন, পাবলিক এরিয়া ডিজাইন, মেনু ডিজাইন এবং রুম সার্ভিস পর্যন্ত সবকিছু আয়ত্ত করে নিয়ে এসেছিলেন। এর ফলে মোহন ওবেরয়ের হোটেলগুলো ইন্ডিয়া নয় বরং বিশ্বের সেরা হোটেল গ্রুপে পরিণত হতে থাকে। মোহন চাইলে ইন্ডিয়া ঘুরে ঘুরে শুধুমাত্র ইন্ডিয়ার হোটেল থেকে বিভিন্ন ধরনের ইন্সপাইরেশন নিয়ে সেই মতো করে আপডেট করতে পারেন, কিন্তু তার নজর ছিল পুরো বিশ্ব। এই জন্য তিনি ইন্ডিয়ার বাইরে লাক্সারি হোটেলগুলোতে গিয়েছিলেন। স্বাধীন ভারতে তিনি যখন দেখতে পান অনেক বিলাসবহুল প্রসাদ বা বাড়ি রয়েছে যেখানে একটা সময় রাজা, জমিদার আর নবাবরা থাকতো, কিন্তু এখন সেখানে কেউই থাকছে না, তিনি এগুলো কিনে হোটেল বানানোর চিন্তা করেন। প্রথমে তিনি ভূস্বর্গখ্যাত কাশ্মীরি রাজা হারি সিং এর গোলাপ প্যালেস কিনে ফেলেন। সেখানে ডেকোরেশন করে হোটেলের নাম দেন দ্য রিয়েল প্যালেস হোটেল। 1970 সালের পর ওবেরয় হোটেল গ্রুপ অপ্রতিদ্বন্দ্বী বিশাল হোটেল বিজনেস গ্রুপে পরিণত হয়। কিন্তু তখন ভারতে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ঘোষণা করে, ফলে বিশ্বের নানা জায়গা থেকে পর্যটক আসা কমতে থাকে। বিভিন্ন প্রজেক্ট ইনভেস্টের কারণে লোন পরিশোধে হিমশিম করতে হয় মোহন সিং ওবেরয়কে। আবার 1980 সালের দিকে তাজ হোটেল গ্রুপ ও ওবেরয় হোটেল গ্রুপের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। বুড়ো বয়সে আবার চ্যালেঞ্জের মুখোমুখি হন মোহন সিং ওবেরয়। সে সময় লেবানন যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ব্যবসা বাণিজ্য লোকসান হতে থাকে। এ পর্যায়ে আরব শেখরা ব্যবসার জন্য ইন্ডিয়ার মুম্বাইয়ের মতো শহর বেছে নেয়। আর তখন মোহন সিং ওবেরয় সেখানেও সম্ভাবনা খুঁজে বের করেন। তিনি তার মুম্বাই হোটেলে যেসব স্টাফ ছিল তাদেরকে আরবি ভাষার কোর্স করিয়ে নেন।
ফলে তার হোটেলে আরবের শেখরা আসতে শুরু করে। মোহন সিং নামটা শুনে আপনারা কিন্তু বুঝতে পারছেন তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। সাধারণত হিন্দু মানুষরা আরবি ভাষা শিখবে এটা কিন্তু কল্পনাও করা যায় না। মোহন সিং কিন্তু তার বিজনেসের জন্য সে শুধু নিজে শেখেনি, তার পুরো স্টাফদের একটা কোর্সই করিয়ে নেন, যাতে করে মধ্যপ্রাচ্য থেকে যত ক্লায়েন্ট আসবে তারা যেন তার হোটেলগুলোকে বেশি পছন্দ করে। এভাবে আবারও নিজের ব্যবসাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে থাকেন মোহন সিং ওবেরয়। নিজ দেশের গণ্ডি ছাড়িয়ে তিনি বিদেশেও তার হোটেল চেইন চালু করতে থাকেন। 2002 সালে আমাদের সত্যিকারের এই গল্পের নায়ক এবং বিজনেস টাইফুন মোহন সিং ওবেরয় মারা যান। তিনি দেখিয়েছিলেন কিভাবে শূন্য পকেট থেকে ব্যবসার জগতে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে হয়। আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। আমি চেষ্টা করি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য।